আচ্ছা, তো যদি ফার্স্ট ক্লাসটা যদি ভালোভাবে যদি করে থাকিস, তাহলে এই যে আমি তো তো একবার বলছিলাম যে শুধু লবণ দিয়ে জিজ্ঞেস করতে পারে যে এটা কোন ধরনের লবণ। তো অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম কি NH4, এর যোজনী কত, এর যোজনী 1, এগুলো জানতে হবে। সালফেট, সালফেটের যোজনী কত, সালফেটের যোজনী 2, এটাও আমরা জানি। তাহলে এইখানে এটা হবে এরকম। তাহলে অ্যামোনিয়াম সালফেট। আচ্ছা, এটা বলছে কোন ধরনের লবণ, সো কোন ধরনের লবণ এইটা আমরা চেক করার জন্য কি করি, লবণটা কোন অ্যাসিড থেকে আসছে এবং কোন ক্ষার থেকে আসছে আমরা এটা নির্ণয় করি। তো তোকে তো এটা ভালোভাবে শিখাইছিলাম যে আমাদের যেটা লবণের যেটা আমাদের ক্যাটায়ন বা প্লাস ওইটা আসবে ক্ষার থেকে। তাহলে অ্যামোনিয়ার, তাহলে আমাদের যেহেতু ক্ষার, তাহলে হাইড্রোক্সাইড থাকবে, তাহলে এখানে অ্যামোনিয়ার সাথে হাইড্রোক্সাইড দিয়ে দে, তাহলে এটা কি হবে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর মাইনাসটা আসবে আমাদের কই থেকে, অ্যাসিড থেকে। তাহলে সালফেট আমাদের কোন অ্যাসিডে আছে, সালফিউরিক অ্যাসিডে আছে। তাহলে আমরা এটা লিখতে পারলাম। আচ্ছা, এখন তো এটা তো বোঝাই যাচ্ছে যে এইটা আমাদের দুর্বল আর এইটা আমাদের কি, এইটা আমাদের সবল। তো অ্যাসিড যদি সবল হয়, তাহলে অ্যাসিড যদি সবল হয়, তাহলে আমাদের লবণটা কি হবে, লবণটা হবে অ্যাসিডিক প্রকৃতির। আমরা তো এটা জানি। তাহলে এখানে অ্যান্সার কত, অ্যান্সার গ নাম্বার, এই যে অ্যাসিডিক। তাহলে দেখ এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, এইগুলা তোর ওই যে সাপ্লিমেন্টে আছে, যখন সলভ করতে যাবি এগুলা আবার দেখবি। দেখ এখানে বলছে যে কোন অক্সাইডটি অম্লধর্মী। অম্লধর্মী মানে কি, অম্লধর্মী মানে হচ্ছে কোনটা অ্যাসিডিক। সো অম্ল, অম্ল মানে হচ্ছে যে কোনটা অ্যাসিডিক আর কি। আচ্ছা, সো আমরা ফার্স্ট ক্লাসে কি দেখলাম, যে আমাদের ধাতুর যেগুলো অক্সাইড আছে অথবা হাইড্রো অক্সাইড আছে, এগুলো আমাদের কি হিসেবে কাজ করে, ক্ষার অথবা ক্ষারক হিসেবে কাজ করে। আমরা তো এটা দেখছি যে আমাদের আমাদের ক্ষারকের সংজ্ঞায় আমাদের কি ছিল, আমাদের ধাতুর অক্সাইড এবং হাইড্রো অক্সাইড। আবার আমাদের ক্ষারের সংজ্ঞায় ছিল ধাতুর হাইড্রো অক্সাইড, যেগুলো পানিতে দ্রবীভূত হয়। তাহলে আমাদের যেগুলো ধাতুর অক্সাইড অথবা হাইড্রো অক্সাইড, সেগুলো আমাদের কি হবে, সেগুলো হবে আমাদের ক্ষারক। তাহলে এখানে দেখ সোডিয়াম অক্সাইড, এইটা কি, এই সোডিয়াম একটা ধাতু। এটা আমরা জানি যে গ্রুপ 1 এবং 2 এর মৌলগুলো কি হবে, ধাতু, এবং এদের অক্সাইড গুলো কি হবে, ক্ষারীয় আহ, ধর্মী হবে। তাহলে সোডিয়াম একটা ধাতু, এর অক্সাইড কি হবে আমাদের, এর অক্সাইড হবে আমাদের ক্ষারক। তারপরে সোডিয়াম 1 নম্বর গ্রুপের, পটাশিয়াম 1 নম্বর গ্রুপের, তাহলে এর অক্সাইড কি হবে আমাদের ক্ষারক। ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপের, তাহলে এটাও একটা আমাদের ধাতু, তাহলে এর অক্সাইড কি হবে আমাদের, এরও অক্সাইড হবে ক্ষারক। আর এই যে এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন মনে হয় 15 নম্বর গ্রুপে। সো এগুলা কিন্তু অধাতু, কারণ এরা পর্যায় সারণীর ডান দিকে অবস্থিত। সো এরা আমাদের এখানে কি, এরা আমাদের এখানে অধাতু। সো যেহেতু অধাতু, আর অধাতুর অক্সাইড সমূহ কি হয়, অধাতুর অক্সাইড সমূহ হবে এসিডিক বা অম্লধর্মী। সো এইটা মনে রাখবি, এসিডিক বা অম্ল। সো আমি এখানে লিখে দেই যে আমাদের ধাতুর অক্সাইড, এই যে আমাদের ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষার, আর অধাতুর অক্সাইড, আর আমাদের অধাতুর অক্সাইড কি হবে, অধাতুর অক্সাইড হবে অ্যাসিড বা অম্ল। আচ্ছা, এই জিনিসগুলো মাথায় রাখবি। তো এইখানে তোর যদি এরকম প্রশ্ন করতো যে কোন অক্সাইডটি ক্ষারধর্মী, এবং তোর এইখানে 3টা যদি দিয়ে দিত অধাতুর অক্সাইড, আর একটা দিয়ে দিত ধাতুর অক্সাইড, তো যেগুলো অধাতুর অক্সাইড থাকবে সেগুলো হবে আমাদের অ্যাসিড, আর যেগুলো ধাতুর অক্সাইড থাকবে সেগুলো হবে আমাদের ক্ষারক। আচ্ছা, এইগুলো কিন্তু ক্ষার হবে না, আবার এগুলো কিন্তু ক্ষারক। সো ক্ষার কি আর ক্ষারক কি, এ- এটা কিন্তু আগের ক্লাসে তোকে ভালোভাবে পড়াইছি। তো এগুলা কেন ক্ষার হবে না, কারণ এখানে হাইড্রোক্সাইড নাই। ক্ষার হইতে গেলে কিন্তু হাইড্রোক্সাইড থাকা লাগে। আচ্ছা, এখন দেখ এখানে আমাদের 54 নাম্বার, কোন বিক্রিয়া থেকে নিরপেক্ষ লবণ পাওয়া যাবে। আচ্ছা, নিরপেক্ষ লবণ আমরা কখন পাবো, নিরপেক্ষ লবণ পাওয়ার শর্ত কি, হয় দুইটাকেই সবল হইতে হবে অথবা দুইটাকেই দুর্বল হইতে হবে। ওকে, তো এইখানে দেখ আমাদের আমাদের কোন জায়গায় দুইটাই সবল আছে অথবা দুইটাই দুর্বল আছে।
দেখ, আমাদের যেগুলা ধাতুর, যেগুলা হাইড্রো অক্সাইড বা অক্সাইড, এগুলা কিন্তু সব শক্তিশালী ক্ষার। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী ক্ষার, কারণ এইটা আমাদের একটা ধাতুর হাইড্রো অক্সাইড। সেম ভাবে পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী ক্ষার। এরপরে আমাদের এই যেমন এক নম্বর গ্রুপে যা এই যতগুলা আছে, এগুলো আমাদের শক্তিশালী ক্ষার। তো সোডিয়াম, পটাশিয়াম, তারপরে লিথিয়াম আছে মেবি। হ্যাঁ, এইগুলো আমাদের সবগুলা শক্তিশালী ক্ষার। এবং আবার যে 2 নাম্বার গ্রুপের যেগুলো হাইড্রোক্সাইড আছে, যেমন বেরিলিয়াম, তারপরে কি আছে ম্যাগনেসিয়াম, ঠিক আছে, তারপরে কি আছে ক্যালসিয়াম। এই যে এইগুলা এইগুলা আমাদের যে ধাতুর যেগুলো হাইড্রো অক্সাইড, তুই তো শুধুমাত্র জানিস যে সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার, কিন্তু না, সোডিয়ামের মতো সেম যেগুলো আছে, মানে সোডিয়াম তো একটা ধাতু। তো সোডিয়ামের মতো যেগুলো ধাতু আছে আর কি, যেমন সোডিয়ামের সাথে 1 নম্বর গ্রুপে লিথিয়াম আছে, পটাশিয়াম আছে, তারপর 2 নম্বর গ্রুপে বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে। তো এগুলোরও হাইড্রো অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের মতোই একই প্রকৃতির হবে, মানে এগুলাও শক্তিশালী ক্ষার। তাহলে আমাদের ধাতুর হাইড্রো অক্সাইড সবগুলাই আমাদের শক্তিশালী ক্ষার। এই জিনিসটা মাথায় রাখবি। খালি সোডিয়াম হাইড্রোক্সাইডের নাম মাথায় রাখলে হবে না, এরাও সবগুলোই শক্তিশালী ক্ষার। আচ্ছা, তাহলে এইখানে আমাদের এই যে 1 নাম্বার যে অপশনটা, এইখানে কি আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাহলে আমাদের কি হবে, একটা শক্তিশালী ক্ষার হবে। এবং HCl তো একটা শক্তিশালী অ্যাসিড, এটা আমরা আগে থেকেই জানি। তাহলে দেখ, এটা শক্তিশালী ক্ষার এবং শক্তিশালী অ্যাসিড, তাহলে এখান থেকে নিরপেক্ষ লবণ পাওয়া যাবে। এটা আমাদের অ্যান্সার একটা হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন দেখ এইখানে আমাদের কি আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা কি শক্তিশালী ক্ষার। কিন্তু এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড, এটা একটি দুর্বল অ্যাসিড আমরা জানি। তাহলে শক্তিশালী ক্ষার এবং দুর্বল অ্যাসিড, তাহলে লবণটা এখানে কি হবে, লবণটা এখানে হবে ক্ষারীয়, কারণ এইখানে অ্যাসিডটা হচ্ছে বেশি সবল। এইখানে দেখ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি একটা দুর্বল ক্ষার আমরা জানি, এবং HCl একটা শক্তিশালী অ্যাসিড আমরা জানি। তাহলে এখানে লবণটা কি হবে, লবণটা হবে আমাদের অ্যাসিডিক। আচ্ছা, সেম ভাবে এইখানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী ক্ষার এবং কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, এটা আমরা জানি। সো আমরা দুইটা দুর্বল অ্যাসিডের নাম জানি, একটা কার্বনিক অ্যাসিড আর একটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখানে এখানে শক্তিশালী কোনটা, শক্তিশালী ক্ষার। তাহলে এইখানে লবণটা হবে ক্ষারীয়। তাহলে আমাদের একমাত্র নিরপেক্ষ লবণ আমাদের কই থেকে পাওয়া যাচ্ছে, ক নম্বর থেকে। আচ্ছা, তাহলে এখানে বাকি অপশন গুলো কি হবে সেটাও আশা করি বুঝতে পারছিস। আচ্ছা, দেখ কোনটা ক্ষারীয় প্রকৃতির লবণ। সো ক্ষারীয় প্রকৃতির লবণ আমাদের কোনটা হবে, দেখ ক্ষারীয় প্রকৃতির লবণ আমাদের কখন হবে, আমাদের ক্ষারীয় প্রকৃতির লবণ হয় যখন ক্ষারটা সবল হবে। আমাদের ক্ষারীয় প্রকৃতির লবণ হবে কখন, যখন ক্ষার সবল হলে। আচ্ছা, এখন যে লবণের আমাদের মাইনাসটা যে এসিড থেকে আসে, এটা তো তোকে আগেই বলছি। তাহলে দেখ এইখানে আমাদের 4টা যে অপশন আছে, আমি যদি লিখি এইখানে দেখ সোডিয়াম কার্বনেট, সোডিয়াম নাইট্রেট। দেখ নাইট্রেটের যোজনী কিন্তু 1, এই জন্য এখানে NaNO3 হইছে। আর আমাদের কার্বনেটের যোজনী 2, তারপরে আমাদের সালফেটের যোজনী 2, এরপরে আছে আমাদের ক্লোরাইড। ওকে, এখন একটা জিনিস দেখ, এইখানে আমাদের প্রশ্নে আমাদের কি চাইছে, প্রশ্নে আমাদের চাইছে যে ক্ষারীয় প্রকৃতির লবণ। তাহলে এইখানে ক্ষারীয় প্রকৃতির লবণ হবে কখন, যখন অ্যাসিডটা দুর্বল হবে, ক্ষারটা সবল হবে, আমরা এটা জানি। তাহলে দেখ এইখানে আমাদের, এইখানে বলতো ক্ষার কোনটা, দেখ সবগুলাতেই ক্ষার কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। দেখ এইখানে সবগুলারই প্লাসটা কিন্তু সোডিয়াম। তাহলে আমরা জানি প্লাসটা আসে কই থেকে, ক্ষার থেকে। তাহলে সোডিয়ামের ক্ষার কোনটা, সোডিয়াম হাইড্রোক্সাইড। এইখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড, এইখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড, এইখানেও সোডিয়াম হাইড্রো অক্সাইড। আচ্ছা, এখন দেখ এর অ্যাসিডটা কি হবে, এর অ্যাসিডটা আমাদের তাহলে তার কার্বনেট কোন অ্যাসিডে আছে, কার্বনিক অ্যাসিড। এইখানে অ্যাসিড কোনটা, নাইট্রেট, নাইট্রেট কোন অ্যাসিডে আছে, নাইট্রিক অ্যাসিড। সালফেট, এইখানে সালফেট আমাদের কোন অ্যাসিডে আছে,
সালফিউরিক অ্যাসিড, এইখানে ক্লোরাইড, তাহলে ক্লোরাইড আমাদের কোন অ্যাসিডে আছে? HCl। আচ্ছা, এখন বল এইখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তো সবল ক্ষার চারটার ক্ষেত্রেই, কিন্তু এখানে দুর্বল অ্যাসিড কোনটা? দুর্বল অ্যাসিড শুধুমাত্র কার্বনিক অ্যাসিড। তাহলে এইখানে লবণটা আমাদের কেবলমাত্র ক্ষারীয় প্রকৃতির হবে, কারণ এইখানে অ্যাসিড হচ্ছে দুর্বল, ক্ষার হচ্ছে সবল। আর এই তিনটার ক্ষেত্রেই অ্যাসিডও সবল, ক্ষারও সবল। দেখ, নাইট্রিক অ্যাসিড কিন্তু সবল অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডও সবল, HCl ও সবল, আর সোডিয়াম হাইড্রোক্সাইড তো সবল। তাহলে এইখানে এই এই তিনটার হবেই আমাদের নিরপেক্ষ লবণ। তাহলে এই তিনটার ক্ষেত্রে আমাদের হবে নিরপেক্ষ লবণ। আশা করি এগুলো বুঝতে সমস্যা নেই। তাহলে দেখ তোর এই যে, তাহলে এইগুলা এই টাইপের MCQ অ্যান্সার করার জন্য তোর তাহলে লবণটা কোন অ্যাসিড থেকে আসতেছে এবং কোন ক্ষার থেকে আসতেছে এইটা আইডেন্টিফাই করা বা বের করা খুবই জরুরি। এইটা যদি বের করতে পারিস খুবই ভালোভাবে, তাহলে লবণ আমাদের কোন প্রকৃতির হবে এটা ভালোভাবে বুঝতে পারবি। সো এই 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 পেজের যেগুলো MCQ এবং যেগুলা এই এখানে এখানে বুঝাইলাম, এগুলো ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এখন দেখ, এগুলো তোর বইয়ের পেজ, কারণ এখন তো এত লম্বা ক্লাস নেওয়ার সময় নাই। এত লম্বা ক্লাস নিলে তুইও করতে পারবি না, এই জন্য যেগুলো রিডিং আছে আমরা এগুলা ডিরেক্ট বই থেকেই পড়বো। তো এইখানে দেখ, এই যে এগুলা মুখস্থ করবি যে এই যে দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, ওকে। তারপরে সফট ড্রিঙ্কসে থাকে কার্বনিক অ্যাসিড, সফট ড্রিঙ্কসে থাকে কার্বনিক অ্যাসিড। আচ্ছা, সফট ড্রিঙ্কস এর বাংলা কি? সফট ড্রিঙ্কস এর বাংলা হচ্ছে কোমল পানীয়। তো সফট ড্রিঙ্কস এর বাংলা কোমল পানীয়, এটা মনে রাখবি। তাহলে আমাদের যে এখানে দেখ MCQটা আসছে, কোমল পানীয়তে কোন অ্যাসিড থাকে, তাহলে আমাদের সফট ড্রিঙ্কসে কি থাকে? কার্বনিক অ্যাসিড। তাহলে এই যে এটার অ্যান্সার গ, কার্বনিক অ্যাসিড। এগুলা এইটা আছে আমাদের কুমিল্লা বোর্ড 2024 সালে। আচ্ছা, এরপরে এই যে এই তারপরে দেখ, এখানে আমাদের জিজ্ঞেস করছে যে কোনটিতে ল্যাকটিক অ্যাসিড থাকে, তাহলে আমাদের ল্যাকটিক অ্যাসিড থাকে কোনটাতে? দুধের মধ্যে। তাহলে এখানে অ্যান্সার কি হবে আমাদের? এই যে দধি। এইখানে দধি ও, এই বলতে বোঝায় যে মানে যেই সব জিনিস দুধ থেকে তৈরি করা হয় আর কি। আচ্ছা, তো তাহলে ল্যাকটিক অ্যাসিড আমাদের কই থেকে? দুধের মধ্যে। তা এবং এই যে কমলা লেবু বা লেবুতে আমাদের থাকে কোনটা? সাইট্রিক অ্যাসিড। এগুলা একদম খুবই ভালোভাবে মুখস্থ থাকতে হবে। আচ্ছা, তাহলে কমলা লেবুতে বা লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, ভিনেগারে ইথানোয়িক অ্যাসিড, চায়ে থাকে আমাদের টেনিক অ্যাসিড। আচ্ছা, তাহলে আমাদের এখানে জিজ্ঞেস করছে চায়ে আমাদের কোন অ্যাসিড থাকে? টেনিক অ্যাসিড। তাহলে এখানে যে চার পাঁচটা আছে একদম খুবই ভালোভাবে মুখস্থ থাকতে হবে। আচ্ছা, এরপরে কি বলছে? এই খাদ্যগুলো যখন আমরা খাই তখন খাদ্যের মাধ্যমে সংশ্লিষ্ট অ্যাসিডগুলো আমাদের শরীরে প্রবেশ করে। অ্যাসিডগুলো আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। আচ্ছা, তাহলে এই অ্যাসিডগুলো আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে এবং শরীরে রোগ প্রতিরোধেও সহায়তা করে। এগুলা কিন্তু সবগুলোই জৈব অ্যাসিড। অজৈব অ্যাসিড এই যে যেমন হচ্ছে যে তুই যদি HCl যদি খেয়ে ফেলিস, সালফিউরিক অ্যাসিড যদি খেয়ে ফেলিস, এইগুলা কিন্তু শরীরের কোনো উপকার করবে না, বরং এগুলা শরীরের অনেক বেশি ক্ষতি করবে। সো এইগুলা কিন্তু আবার এগুলা খাওয়া যাবে না। আমাদের ফলমূলে বা শাকসবজিতে এই যেগুলো অ্যাসিড থাকে ওইগুলো আমাদের শরীরের জন্য উপকারী। এই যে আবার আচার জাতীয় অনেক অ্যাসিড যুক্ত খাদ্য আছে যেগুলো খাওয়ার রুচি বৃদ্ধি করে। এসব অ্যাসিড খুবই দুর্বল প্রকৃতির। এই যে আমাদের এগুলা যেগুলো জৈব অ্যাসিড আছে, যেমন ইথানোয়িক অ্যাসিডের মতো যেগুলো জৈব অ্যাসিড আছে, এগুলা খুবই দুর্বল অ্যাসিড, জন্য এগুলো আমাদের শরীরের কোনো ক্ষতি করে না। বাট HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এরা তো অনেক শক্তিশালী অ্যাসিড, এগুলো খাইলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। আবার এগুলা খেতে টক। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাসিড টক স্বাদযুক্ত। এটাও MCQতে আসে অনেক সময় যে অ্যাসিড টক স্বাদ যুক্ত। সো এরপরে এই যে আমাদের পাকস্থলীর দেয়াল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, এইটাও মুখস্থ রাখতে হবে যে আমাদের পাকস্থলীর দেয়াল থেকে কোন অ্যাসিডটা উৎপন্ন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl উৎপন্ন হয়। এটি অত্যন্ত শক্তিশালী অ্যাসিড, কিন্তু এটা আমাদের শরীরের অভ্যন্তরে উৎপন্ন হয়, বাট এটা বাইরে থেকে
খাওয়া যাবে না আর কি। এটা শক্তিশালী অ্যাসিড আমরা জানি। এটি আমাদের পাকস্থলীতে খাদ্য কণা ভাঙতে সাহায্য করে। মানে আমরা যে খাবারগুলা খাই এগুলাকে ভেঙে ছোট করে এবং আমাদের মানে হজম করতে বা পরিপাক করতে সাহায্য করে আর কি। তো বায়োলজি পড়লে এই এই জিনিসটা পাবি। সো কিন্তু অনেক সময় দেখা যায় যে পাকস্থলীর দেয়াল থেকে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় যা পাকস্থলীর দেয়ালের কোষগুলোকে ভাঙতে শুরু করে। আবার খাদ্য গ্রহণ না করে যদি আমরা ক্ষুধার্ত অবস্থায় থাকি তখন পাকস্থলী যদি আমরা যদি আমরা পাকস্থলী যদি মানে খালি রাখি, যদি পেটের ভিতরে কোনো খাবার না থাকে তখন কিন্তু খাবার থাকুক আর না থাকুক তখনও কিন্তু কন্টিনিউয়াসলি HCl কিন্তু নিঃসরিত হয়। তো খাবার থাকলে HCl ওই ওই খাবারগুলোকে ভেঙে ছোট ছোট করে টুকরা টুকরা করে আমাদের পরিপাকে সাহায্য করে বা হজম করতে সাহায্য করে। যদি পেটের ভিতর খাবার না থাকে ওই HClটা গিয়ে আমাদের পেটের ভিতরে যেগুলো কোষ আছে এইগুলাকে গিয়ে অ্যাটাক করে এবং অ্যাটাক করে এই যে কোষগুলাকে ভেঙে দিয়ে সেইখানে ক্ষতের সৃষ্টি করে এবং তখনই আমরা বলি যে পেট ব্যথা শুরু হয়েছে বা আমাদের গ্যাস্ট্রিক এইটাকে বলি। সো এইটার আমাদের মানে বায়োলজিক্যাল টার্ম হচ্ছে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার। তাহলে যদি তোকে প্রশ্ন করা হয় যে পেপটিক আলসারের জন্য কোনটি দায়ী, যদি এইরকম যদি প্রশ্ন আসে যে গ্যাস্ট্রিক আলসার বা বা এইটাকে আমাদের পেপটিক আলসারের জন্য কোনটা দায়ী, তাহলে দায়ী হচ্ছে আমাদের কোনটা, তাহলে দায়ী হচ্ছে আমাদের HCl। এবং আরো একটা জিনিস এইখানে মনে রাখতে হবে যে এই যে HCl আমাদের পাকস্থলীতে খাদ্য কণা ভাঙতে ব্যবহৃত হয়, এইটাও কিন্তু MCQ তে আসতে পারে। আবার আমাদের পাকস্থলীর দেয়াল থেকে কোন অ্যাসিড নিঃসরিত হয়, HCl। এগুলো অনেকভাবে MCQ আসতে পারে। আচ্ছা, এই যে এই যে এখানে বলছে যে সেজন্য বেশি সময় ধরে পেট খালি রাখাও পরিহার করতে হবে। তার মানে বেশি সময় ধরে পেট খালি রাখা যাবে না, কারণ পেট যদি বেশি সময় ধরে খালি থাকে তখন ওই ওই গ্যাসটা মানে খাদ্য কণাকে ভাঙতে না পেরে তখন গিয়ে আমাদের পাকস্থলীর কোষগুলোকে আক্রমণ করে। এই তখনই আমাদের এই যে আলসারের সমস্যা হয় আর কি। তাহলে এখানে অনেকগুলো MCQ টাইপ জিনিস আছে। তাহলে এই যে হ্যাঁ, এই যে দেখ এইখানে একটা MCQ আছে আমাদের, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়, এটা কি হবে, HCl। তাহলে এখানে কোন ফলে কোন অ্যাসিড থাকে, পাকস্থলীতে কোন অ্যাসিড নির্গত হয়, খাদ্য ভাঙার জন্য কোন অ্যাসিড ব্যবহৃত হয়, আলসারের জন্য কোনটি দায়ী, এগুলো অনেক কিছুই জানা লাগবে MCQ এর জন্য। এবং এগুলা কিন্তু দেখ এগুলা বোর্ডেও কিন্তু আসছে অনেকবার। আচ্ছা, এরপরে আমাদের অ্যাসিডের ধর্মসমূহ। অ্যাসিডের ধর্মসমূহ আমরা স্বাদ তো একটু আগেই দেখলাম যে অ্যাসিড আমাদের কি, অ্যাসিড টক স্বাদ যুক্ত। এই যে আমাদের অ্যাসিড গুলো টক স্বাদ যুক্ত, এই যে সকল লঘু অ্যাসিড টক স্বাদ যুক্ত। তবে ল্যাবরেটরির কোনো অ্যাসিডের স্বাদ মুখে নেওয়া যাবে না। মানে আমাদের যেগুলা এই যে ল্যাবে যেগুলো অ্যাসিড থাকে, ল্যাবে কিন্তু সাধারণত এই যে কার্বনিক অ্যাসিড থাকে অথবা সালফিউরিক অ্যাসিড থাকে অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এইগুলা কিন্তু আমাদের মুখে নেওয়া যাবে না, কারণ এগুলা খুবই শক্তিশালী অ্যাসিড এবং এই যে এগুলা জিভায় লাগলে সঙ্গে সঙ্গে জিভায় ক্ষত সৃষ্টি করে ফেলবে, মানে ওই জায়গাটা পুরাই ফেলবে, এমনও শক্তিশালী অ্যাসিড আছে। এবং এই যে আমরা তো আগের পেজও পড়লাম যে তেঁতুলের মধ্যে টার্টারিক অ্যাসিড থাকে, এটা মুখস্থ। যদি তেঁতুল মুখে নাও তবে তেঁতুল টক স্বাদ যুক্ত হয়, কারণ আমাদের জলপাইয়ের মধ্যে অ্যাসিড থাকে, তেঁতুলের মধ্যে থাকে, আমলকির মধ্যে থাকে। সো এই জন্য এগুলো মুখে নিলে আমাদের টক স্বাদ আমরা পাই। সো এই যে অ্যাসিড আমাদের অনেক বেশি ক্ষয়কারী। যেমন এই যে কোনো একটা শক্তিশালী অ্যাসিডের মধ্যে একখণ্ড লোহার পাত লাগলে লোহার পাতটির পৃষ্ঠতল ক্ষয়ে ঝাঁঝরা হয়ে যাবে, কারণ এগুলো আমাদের যেগুলো নর্মাল অ্যাসিড আছে এগুলো অনেক বেশি শক্তিশালী। আর লিটমাস পরীক্ষা তো জানিস যে আমাদের এইটা জন্য মনে রাখার একটা ট্রিক আছে, এটা হচ্ছে নীলা, মানে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। সো অ্যাসিড আমাদের নীল লিটমাসকে লাল করে। সো এই যে অ্যাসিড আমাদের নীল বর্ণের যে লিটমাস পেপার আছে এটাকে লাল বর্ণে পরিণত করে। আর আমাদের ক্ষার কি কি করে, ক্ষার হচ্ছে আমাদের লা নি। সো আমাদের ক্ষার এর উল্টাটা করে, লাল লিটমাসকে নীল করে। সো এগুলোও কিন্তু আমাদের MCQ তে আসে। সো তাহলে আমাদের অ্যাসিডের তোকে যদি আমাদের খ নাম্বারে যদি এই প্রশ্ন করে
যে অ্যাসিডের বৈশিষ্ট্য লেখো, এরকম এরকম প্রশ্ন তো আসতে পারে। তোকে যদি বলে যে খ নাম্বারে যদি তোকে একটা প্রশ্ন করে যে অ্যাসিডের বৈশিষ্ট্য লেখো, তো এরকম একটা প্রশ্ন দিয়ে দিল, তাহলে তুই কি করবি? ফার্স্ট লাইনেই সংজ্ঞা লিখবি। সংজ্ঞা লেখার পরে এই তিনটা বৈশিষ্ট্য লিখে দিবি যে এসিড টকসারযুক্ত, এসিড একটি ক্ষয়কারী পদার্থ, এবং এসিড নীল বর্ণের লিটমাসকে লাল বর্ণে পরিণত করে। শেষ। তাহলে সংজ্ঞা লেখার জন্য 1 নাম্বার, সংজ্ঞা লেখার জন্য 1 নাম্বার, আর এই যে তিনটা তিনটা পয়েন্ট দিয়ে জাস্ট এই তিনটা বৈশিষ্ট্য, মানে এত ব্যাখ্যা তো লেখা লাগবে না, জাস্ট লিখবি যে এসিড টকসারযুক্ত, এসিড একটি ক্ষয়কারী পদার্থ, এবং এসিড নীল লিটমাসকে লাল করে। শেষ। তাহলে এইগুলো লেখার জন্য 1 নাম্বার, তাহলে এখানে 2 নাম্বার পেয়ে যাবে ইজিলি। সো এই টাইপের কিছু প্রশ্ন আসতে পারে, তাহলে এগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এখন সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া। তোর তোর বইয়ে আমাদের এখানে কিছু বিক্রিয়া দেওয়া আছে। সো এইগুলা আমরা লিখে লিখে পড়ি, এগুলো লিখে লিখে পড়লে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তো সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া, so ধাতু কোনগুলা? ধাতু হিসাবে আমরা আপাতত জানবো যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে মৌলগুলা, এগুলা আমাদের বেশি সক্রিয় ধাতু। কারণ এরা এরা কেন বেশি সক্রিয়? কারণ এই যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে মৌলগুলা, এগুলার সর্বশেষ শক্তি স্তরে একটা গ্রুপ 1 এর যে মৌলগুলা, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, এদের সর্বশেষ শক্তি স্তরে একটা করে আছে ইলেকট্রন। আর 2 নাম্বার গ্রুপে সর্বশেষ শক্তি স্তরে দুইটা করে আছে ইলেকট্রন। সো এরা একটা ইলেকট্রন এবং দুইটা ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করে দিতে পারে। সো যে যত সহজে ত্যাগ করে দিতে পারবে, সে তত বেশি সহজে বা তত তাড়াতাড়ি বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। সেজন্য তারা অত বেশি সক্রিয়। এই জন্য গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলা বেশি সক্রিয় থাকে, এই জিনিসটা মনে রাখবে। সো এইখানে আমরা সক্রিয় ধাতু বলতে চিনবো গ্রুপ, আরে গ্রুপ বানানি তো হয় নাই, তাহলে এখানে গ্রুপ 1 এবং 2 এর যে মৌলসমূহ, এইগুলা বারবার বলতেছি গ্রুপ 1 2। সো গ্রুপ 1 এবং 2 এর মৌলগুলা যাতে ঠাড়া মুখস্থ থাকে। হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, আর একটা আছে আহ বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এইটা ছন্দ আর কি। তাহলে গ্রুপ 1 এবং 2 এর মৌলসমূহ, মানে হাইড্রোজেন তো কোনো ধাতু হবে না, হাইড্রোজেন একটা গ্যাস, হাইড্রোজেন গ্রুপ 1 এ থাকা সত্ত্বেও হাইড্রোজেন কোনো ধাতু হবে না। তাহলে হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। আর 2 নাম্বার গ্রুপ হচ্ছে আমাদের বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এটা কি এটা রাখোতে, এটা যে কি? আচ্ছা, আমার এটা এটা মনে নাই যে এই বাটিতে রাখোতে এটা কি, এটা তুই একটু চেক করিস, চেক করে এখানে এখানে লিখে দিস। আচ্ছা, তাহলে এখন আমাদের সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া কি হয়? সক্রিয় ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় ওই ধাতুটা লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায়, তাহলে আমাদের এখানে কি হবে? ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় আমাদের উৎপন্ন হবে ধাতুটার লবণ ও হাইড্রোজেন গ্যাস। এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখবি। অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয়, কিন্তু অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়ায়, মানে সরাসরি ধাতুর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, পানি কিন্তু উৎপন্ন হবে না। তাহলে আমরা যদি আহ এইখানে গ্রুপ 1 এর একটা যদি মৌল নেই, তাহলে আমাদের এখানে ধাতুর সাথে আমরা একটা অ্যাসিড নিলাম, তাহলে এখানে আমাদের কি হবে? বলছে যে ওই ধাতুটার লবণ, তাহলে এখানে ওই
তাহলে সোডিয়াম ধাতুর লবণ এখানে কি হবে? সোডিয়াম সালফেট। আর এখানে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন। এটা কি? এটা হবে গ্যাস। আচ্ছা, তাহলে এখানে সোডিয়াম 2টা, আমরা এখানে 2 দিয়ে দেব। এবং আমরা যদি একটা 2 নাম্বার গ্রুপের একটা যদি মৌল নেই, যে এখানে ম্যাগনেসিয়াম, এইখানে দিলাম আমরা HCl। আচ্ছা, তাহলে এইখানে ম্যাগনেসিয়ামের লবণ কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সো যেহেতু ম্যাগনেসিয়ামের যোজনী 2, সেহেতু এখানে 2 বসবে। এবং হাইড্রোজেন। তাহলে দেখ এখানে ক্লোরিন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, এখানে আমরা 2 দিয়ে দেব। এবং এইটা হবে আমাদের গ্যাস। আশা করি এটা বুঝতে পারছিস। এটা আমাদের খুবই সহজ একটা নিয়ম। সো এইখানে কনফিউশন ক্রিয়েট করা যাবে না কিন্তু, যে ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হবে, কিন্তু সরাসরি ধাতুর সাথে বিক্রিয়ায় লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা, ধাতব কার্বনেট। এখন ধাতব কার্বনেট বলতে কি, আমাদের এই যে এইগুলা তো ধাতু, সো এদের যেগুলা কার্বনেট সেইগুলাকে আমরা বলবো ধাতব কার্বনেট। সো কার্বনেটের যোজনী যে 2, এটা তো তুই জানিস। তাহলে এখানে আমাদের, তাহলে ধাতব কার্বনেট আমাদের কোনগুলা হবে? যেমন হচ্ছে লিথিয়াম, আচ্ছা সরি, এটা হচ্ছে লিথিয়াম 2CO3, কারণ কার্বনেটের যোজনী 2। অথবা এই যে সোডিয়াম কার্বনেট। এবং গ্রুপ 2 এর যে মৌলগুলা তাদের যোজনী কিন্তু আবার 2, তাহলে এটা হবে 2 2 বাদ, তাহলে বেরিলিয়াম কার্বনেট। এই যে তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট হবে এইরকম, এবং ক্যালসিয়াম কার্বনেট হবে এইরকম। গ্রুপ 1 এর যোজনী 1, গ্রুপ 2 এর যোজনী 2, এবং কার্বনেটের যোজনী 2, এটা আমরা জানি। তাহলে এইখানে ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এইগুলো মাথায় রাখতে হবে কিন্তু, কারণ এইগুলো বিক্রিয়া কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে আমাদের ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায়, তাহলে ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, এইটা মনে রাখার তোকে একটা শর্টকাট নিয়ম বলি। ধর যে আমাদের এইখানে আছে আমাদের কি, ধর যে ম্যাগনেসিয়াম কার্বনেট। আচ্ছা, যদি এই জিনিসটা যদি ম্যাগনেসিয়াম অক্সাইড হইতো, যদি এটা যদি ম্যাগনেসিয়াম অক্সাইড হইতো, তাহলে আমরা জানি যে ধাতুর অক্সাইড সমূহ কি হয়? আমাদের ধাতুর অক্সাইড সমূহ হবে, আমাদের এখানে হবে ক্ষারক। ক্ষারকের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় যে লবণ এবং পানি উৎপন্ন হয়, এটা তো আমরা জানি। তো এইখানে দেখ যে তাহলে একটা যদি অক্সিজেন আমরা এখানে নিয়ে নিই, তাহলে এখানে এক্সট্রা করে আর কি থাকতেছে? CO2। তো এই জিনিসটা যেহেতু এক্সট্রা আছে, মানে এইটা আমাদের একটা ক্ষারক, এর সাথে আমরা যদি অ্যাসিডের বিক্রিয়া দিতাম, তাহলে লবণ এবং পানি উৎপন্ন হইতো, আমরা জানি। সো কার্বন ডাই অক্সাইড যেহেতু এখানে এক্সট্রা আছে, সো এক্সট্রা ভাবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো এইটা এইটা এইভাবে মাথায় রাখতে পারিস। তাহলে দেখ, তাহলে আমাদের এইখানে কি হবে? যে ক্যালসিয়াম কার্বনেট, এর সাথে আমরা যে কোনো একটা অ্যাসিড দিলাম, তাহলে এখানে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড, এটা তো লবণ। এরপরে কি উৎপন্ন হবে? পানি। এরপরে এক্সট্রা আমাদের কি আছে? কার্বন ডাই অক্সাইড, এটা আমরা দিয়ে দেব। সেম ভাবে আমরা যদি এখানে সোডিয়াম কার্বনেটের জন্য যদি লিখি, তাহলে সোডিয়াম কার্বনেটের সংকেত এইরকম। এবং এইখানে আমরা যদি সালফিউরিক অ্যাসিড যদি নেই, তাহলে সালফিউরিক অ্যাসিডের জন্য এইখানে আমাদের কি হবে? এইখানে হবে আমাদের সোডিয়াম সালফেট, লবণ, এটা আমরা জানি। এইখানে পানি, আর এইখানে এক্সট্রা ভাবে কার্বন ডাই অক্সাইড। সো আমাদের তাহলে হয়ে গেল। তো এইটা মাথায় রাখবি। আচ্ছা, এবং এইখানে আমাদের এই যে চুনের পানি নিয়ে কিছু জিনিসপত্র আছে। সো চুনের পানির এই জিনিসটা ভালোভাবে জানতে হবে, কারণ এটা আমাদের সৃজনশীলে আসবে। এই জিনিসটা ভালোভাবে জানতে হবে, কারণ এটা আমাদের সৃজনশীলে আসবে। চুনের পানি, চুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় চুন।
সো এটা হচ্ছে চুন মূলত। সো আমাদের এই যে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে চুন বলা হয়। তো এখন এই যে আমাদের উৎপন্ন যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড গ্যাস আমরা যদি চুনের পানির মধ্যে যদি চালনা করি, তাহলে প্রথমে চুনের পানি ঘোলা হয়ে যায়। মানে আমাদের এই যে কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, আমরা একটু আগে দেখলাম, এই যে ওই উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে চুনের পানিতে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে চুনের পানিতে চুনের পানিতে চালনা করলে চুনের পানি ঘোলা হয়ে যায়। চুনের পানিতে চালনা করলে আমাদের চুনের পানি ঘোলা হয়ে যায়। তো এইখানে তাহলে আমাদের চুন, তাহলে এইখানে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। আমরা যদি এখানে চালনা করি, তাহলে এইখানে আমাদের উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, তো এইখানে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা দেখ, এইখানে আমাদের কি আছে, এইখানে আমাদের দুইটা হাইড্রোজেন আছে, দুইটা অক্সিজেন আছে। তো এইখানে কার্বন ডাই অক্সাইড, এই একটা অক্সিজেন গিয়ে এর সাথে যুক্ত হয়ে CO3 উৎপন্ন হয়েছে, আর থাকবে এখানে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, তার মানে পানি। তো এইটা আমাদের হচ্ছে বিক্রিয়া। তো এইখানে চুনের পানি আমাদের কিসের জন্য এখানে ঘোলা হয়? কারণ এইটা আমাদের অদ্রবণীয় থাকে এইখানে। এই যে ক্যালসিয়াম কার্বনেট অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেটের জন্য চুনের পানি এখানে ঘোলা দেখায়। এটা কিন্তু মুখস্থ করা লাগবে, এটা পরীক্ষাতে আসবে কিন্তু, চুনের পানি ঘোলা দেখায়। আচ্ছা, তো এখন এই যে এই ঘোলা চুনের পানিতে আমরা যদি আরো কার্বন ডাই অক্সাইড চালনা করলি, তাহলে সেইটা আবার আমাদের স্বচ্ছ হয়ে যাবে। তাহলে আহ এই যে আমাদের এই যে ঘোলা চুনের পানিতে আমরা যদি অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড চালনা করি, জাস্ট এখানে 2 লাইন আর কি, এই 2 লাইন মুখস্থ রাখবি। চুনের পানিতে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড চালনা করলে, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড চালনা করলে সেটি আবার স্বচ্ছ হয়ে যায়। তাহলে আমাদের কি হবে, সেটি আবার স্বচ্ছ হয়ে যায়। আচ্ছা, এইখানে আমাদের কি হয়, এইখানে আমাদের এই যে আমাদের ঘোলা হয় কিসের কারণে? ক্যালসিয়াম কার্বনেটের কারণে। এবং এইখানে আমাদের পানি আছে, মানে এই যে আমাদের এই দ্রবণটাতে এইখানে যদি, মানে আমাদের তো ক্যালসিয়াম কার্বনেট আছে প্লাস পানি আছে, এখানে যদি আমরা আরো এক্সট্রা করে কার্বন ডাই অক্সাইড যদি চালাই দেই, তাহলে এইখানে আমাদের উৎপন্ন হবে বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট। সো বাইকার্বনেটের যোজনী যে এক, এটা এই যে তোর রয়্যাল গেটে একটা শখ আছে, ওই যে তোকে এক বছর যোজনী পড়তে দিছিলাম, বাইসালফেট বা বাইকার্বনেট। তো সামনে হাইড্রোজেন থাকলে কিন্তু বাই হয়, আর বাইসালফেট বা কার্বনেটের যোজনী এক হয়, এটা জানিস তো। ক্যালসিয়ামের যোজনী তো 2। সো আমাদের সংকেতটা হয়ে যাবে এরকম। সো এইখানে এই যে এইখানে আমাদের যে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে, এইটা আমাদের দ্রবণীয় হয়। সো উৎপন্ন আমাদের যে ক্যালসিয়াম বাইকার্বনেট, এটা কি হয়, উৎপন্ন ক্যালসিয়াম বাইকার্বনেট পানিতে দ্রবণীয় হয়। দ্রবণীয় হয় বলতে পানির সাথে মিশে যায়, এজন্য এখন চুনের পানিকে স্বচ্ছ দেখায়। আশা করি বুঝতে পারছিস, এজন্য চুনের পানিকে স্বচ্ছ দেখায়। ওকে, এটা গেল। তো দেখ, এই যে এখন আমাদের এই চুনের পানির কাহিনীর পরে তোর বইয়ে আরো 2টা বিক্রিয়া আছে, এই 2টা বিক্রিয়া তো লিখতে পারবি। এ- এগুলো লেখা তো সহজ। কারণ দেখ, এই যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে, এই যে দাঁড়া, এটা আগের পেজেই লিখে দেই। তোর বইয়ে যেগুলো বিক্রিয়া আছে,
এইগুলাই ভালোভাবে শিখতে হবে। কারণ এইগুলা শিখলে এগুলোর মধ্যে থেকেই পরীক্ষাতে আসবে। আমাদের এখানে কি দেওয়া আছে? ক্যালসিয়াম কার্বনেটের সাথে দেয়া আছে নাইট্রিক অ্যাসিড। সো ক্যালসিয়াম কার্বনেটের সাথে যে আমাদের নাইট্রিক অ্যাসিড দেয়া, সো এইখানে আমাদের লবণ কোনটা হবে বলতো? লবণ হবে আমাদের কিন্তু ক্যালসিয়ামের সাথে নাইট্রেট। সো ক্যালসিয়ামের সাথে নাইট্রেট। সো নাইট্রেটের যোজনী কত? নাইট্রেটের যোজনী তো ১ আমরা জানি। তাহলে এখানে কি হবে? এই যে ২ হবে এইখানে। আর এইখানে পানি তো আসবেই সিওর। এই যে তোকে যে বললাম এইখানে যদি অক্সিজেন থাকতো তাহলে শুধুমাত্র এই ২ টা জিনিস হইতো। লবণ এবং পানি হইতো। তাহলে এক্সট্রা করে আমাদের যে CO2 আছে, এইখানে CO2 উৎপন্ন হবে। আর আমাদের এখানে কি আছে? হ্যাঁ, আর একটা যেইটা আছে যে সোডিয়াম কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা তো লিখেই দিচ্ছি। ওকে, এগুলা গেল। তাহলে এগুলা বুঝতে আশা করি সমস্যা হবে না। হুম, এরপরে আমাদের কি আছে? ধাতব বাইকার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া। তো ধাতব বাইকার্বনেটের সাথে লঘু অ্যাসিড। সো এই যে বাইকার্বনেট, সো কি বাইকার্বনেট মানে HCO3, এটা তো জানিস। তো বাইকার্বনেটের যোজনী কত? ১। তাহলে আমাদের যদি আমরা ক্যালসিয়াম বাইকার্বনেট লিখি তাহলে ক্যালসিয়ামের যোজনী যেহেতু ২, সেহেতু এখানে একটা ২ আসবে। সেম ভাবে আমরা যদি ম্যাগনেসিয়াম বাইকার্বনেট লিখি তাহলেও এইখানে আমাদের ২ চলে আসবে। আবার একইভাবে আমরা যদি ধর সোডিয়াম বাইকার্বনেট লিখি তাহলে এইখানে যেহেতু সোডিয়ামের যোজনী ১, এইটারও যোজনী ১, এইখানে কোনো ২ আসবে না। অথবা আমরা যদি পটাশিয়াম বাইকার্বনেট লিখি তাহলেও সেম এইগুলা হবে। কারণ এদের ২ জনের যোজনী ১। এখন এটার উচ্চারণ কি? এটা ক্যালসিয়াম বাইকার্বনেট অথবা ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট আরকি। এটার নাম হচ্ছে এরকম। সো লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়ায় এখানে কি আমাদের সেম ভাবে। সো কার্বন এখানেও আমাদের এই যে এই বিক্রিয়ায় আমাদের কি হবে? পানি, লবণ এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। সো এই যে তাহলে এই লঘু অ্যাসিডটাকে এটা আমরা একটু পরে জানবো। সো তাহলেও আমাদের এই বিক্রিয়ায় কি উৎপন্ন হবে? এই বিক্রিয়ায় আমাদের উৎপন্ন হবে, এই বিক্রিয়ায় লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আচ্ছা, বাংলা দিয়ে লিখে দেই। এইখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে আমাদের যে এইগুলা ধাতব বাইকার্বনেট, আচ্ছা আমরা একটা আগে লিখি। তো আমরা যদি ক্যালসিয়াম বাইকার্বনেট লিখি, আচ্ছা, তো এর সাথে আমরা যদি সালফিউরিক অ্যাসিড যদি দিয়ে দেই, এর সাথে সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম। সো এইখানে আমাদের আমাদের শুরুতেই কি আসবে? লবণ। সো এইখানে লবণ কোনটা হবে? আমাদের এটা তো জানাই। সো দেখ, এইটা আমাদের প্লাস, এইটা আমাদের মাইনাস, এইটা প্লাস, এইটা মাইনাস। তাহলে ক্যালসিয়াম কাকে ধরবে? সালফেটকে। ক্যালসিয়ামের যোজনী ২, সালফেটেরও যোজনী ২, ক্যালসিয়াম সালফেট। এরপরে আমাদের কি আসবে? ল পানি এবং কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এখন তুই যদি সমতা করতে চাস তাহলে দেখ বাম দিকে এইখানে ২ টা হাইড্রোজেন আছে, এই যে এইখানে, এইখানে ২ টা হাইড্রোজেন ৪ টা। তাহলে আমাদের এইখানে ২ দিয়ে দে, তাহলে ৪ হয়ে গেল। সালফেট একটা আছে বাম দিকে, এইখানেও সালফেট একটা আছে। ক্যালসিয়াম একটা আছে, এইখানেও একটা আছে। আচ্ছা, এরপরে আমাদের এইখানে কার্বন আছে ২ টা। সো কার্বন আছে ২ টা, তার মানে আমরা এখানে ২ দিয়ে দিব। আচ্ছা, তাহলে মনে হয় আমাদের এখানে সমতা হয়ে যাবে সবগুলারই। আচ্ছা, এরপরে দেখ, এরপরে আমরা যদি এখন ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে তোর বইয়ে যেটা বিক্রিয়া আছে যে ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া। আচ্ছা, তাহলে এখানে সেম ভাবে লবণ কোনটা হবে? এখানে আমাদের ক্যালসিয়াম এসে ধরবে আমাদের ক্লোরিনকে। তাহলে লবণ হবে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড। এরপরে কি থাকবে? আমাদের পানি এবং কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, তাহলে এখানে ক্লোরিন ২ টা, আমরা এখানে ২ দিয়ে দিলাম। তাহলে এইখানে আমাদের কি হইলো? হ্যাঁ, আমাদের বাম দিকে হাইড্রোজেন ২ টা এবং সরি, বাম দিকে হাইড্রোজেন ৪ টা হয়ে গেল এই ২ দেওয়ার পরে। আর ডান দিকে ২ টা। তাহলে এইখানে ২ দিয়ে দিব। আ এইখানে আমাদের এই যে যেহেতু কার্বন ব্র্যাকেটের ভিতরে, সেহেতু কার্বন এইখানে হয়ে গেছে আমাদের ২ টা। এইখানে আছে ২ টা। ১ টা। তাহলে এখানে ২ দিয়ে দিব। তাহলে
এইখানে দেখ, এইখানে অক্সিজেন হয়ে গেছে কয়টা, 2 × 4, আর এই যে পানিতে 2টা, 6টা, এবং এইখানে 3টা, তাহলে 3 × 6, তাহলে মিলে গেছে আমাদের। ওকে, এরপরে আমাদের কি আছে, সোডিয়াম বাইকার্বনেট। দেখ, সোডিয়াম বাইকার্বনেটের সাথে কার বিক্রিয়া দেওয়া, সালফিউরিক অ্যাসিডের। এখন যদি এই দুইটা বুঝে থাকিস, এইটা আশা করি বুঝতে পারবি। সোডিয়াম গিয়ে আমাদের কাকে ধরবে, সালফেটকে, তাহলে এখানে হবে সোডিয়াম সালফেট। এইখানে কি হবে, পানি, এখানে হবে কার্বন ডাই অক্সাইড। তো সেম ভাবে এখানে সোডিয়াম 2টা, এইখানে আমরা 2 দিয়ে দিব। হুম, তাহলে আহ এইখানে তাহলে কার্বন হয়ে গেল 2টা, তাহলে আচ্ছা সরি, এখানে কার্বন ডাই অক্সাইড হবে না, হ্যাঁ, তাহলে এইখানেও কার্বন হয়ে যাবে 2টা। তাহলে এইখানে 2টা হাইড্রোজেন হয়ে গেল, এইখানে 2টা হাইড্রোজেন, তার মানে 4টা হাইড্রোজেন, তার মানে এইখানেও 2 দিয়ে দেবো, এই তো মিলে গেছে। এরপরে আমাদের কি আছে, সোডিয়াম বাইকার্বনেট এর সাথে এইটা HNO3 এর নাম কি, HNO3 এর নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, তাহলে এইখানে আমাদের সোডিয়াম গিয়ে কাকে ধরবে, নাইট্রেটকে, সোডিয়ামেরও যোজনী 1, নাইট্রেটেরও যোজনী 1, তাহলে সংকেতটা হবে এরকম। এবং আমাদের এখানে কি থাকবে, পানি এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে সোডিয়াম একটা, এখানে সোডিয়াম একটা, মিলে গেছে। এবং এইখানে কার্বন একটা, এইখানেও একটা, মিলে গেছে। এইখানে হাইড্রোজেন 2টা, এইখানে যে একটা একটা 2টা, মিলে গেছে, সবকিছু মিলে গেছে, এইখানে আর কোনো সমতা করা লাগবে না। তাহলে এইগুলা মনে রাখবি। তাহলে আমাদের কার্বনেটের সাথে কার্বনেটের সাথে বিক্রিয়াতেও আমাদের লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এবং বাইকার্বনেটের সাথে বিক্রিয়াতেও আমাদের লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে এই জিনিস 2টা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন এই যে আমাদের তাহলে এই ধাতুর সাথে বিক্রিয়া আমাদের কি কি উৎপন্ন হয়, ধাতুর সাথে বিক্রিয়ায় লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটা মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আমাদের কি আছে, এই যে ধাতুর হাইড্রোক্সাইড। দেখ, এই যে ধাতুর হাইড্রোক্সাইড মানে কি, ধাতুর হাইড্রোক্সাইড মানে আমরা শুরু থেকে পড়ে আসতেছি, সেইটা হবে ক্ষার। এই যে এখানে ডান দিক দিয়ে লিখেই দিছে। সো ধাতুর হাইড্রোক্সাইড কোনগুলা, এই যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হইতে পারে লিথিয়াম হাইড্রোক্সাইড, তারপরে আমাদের কি আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আমাদের এগুলা ধাতুর হাইড্রোক্সাইড। সো এগুলা যেহেতু ক্ষার, সেহেতু এসিডের সাথে এদের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে সেটা তো তুই জানিস। এখানে কি উৎপন্ন হবে, এখানে এই যে লবণ ও পানি উৎপন্ন হবে, এটা তো আমরা আগে থেকেই জানি, লবণ এবং পানি উৎপন্ন হবে। সো এই বিক্রিয়াগুলো তো এখন অত ভালোভাবে আর লেখা লাগবে না, এটা তুই আগে থেকে জানিস। যেমন আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেই, তাহলে এখানে লবণটা আমাদের কি হবে, লবণ হবে আমাদের সোডিয়াম সালফেট আর পানি, এটা তো এমনিতেই বোঝা যায়। সো এইখানে সোডিয়াম 2টা, এইখানে আমরা 2 দিয়ে দেব, শেষ। এরপরে আমরা যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা দেখা গেলো যে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিলাম, তাহলে এইখানে আমাদের লবণ হবে কোনটা, লবণ হবে হবে আমাদের ক্যালসিয়াম নাইট্রেট। সো ক্যালসিয়ামের যোজনী 2, নাইট্রেটের যোজনী 1, এইটা হবে ক্যালসিয়াম নাইট্রেট আর পানি। সো নাইট্রেট এদিকে 2 হয়ে গেছে, আমরা এইখানে জাস্ট 2 দিয়ে দেবো, শেষ। আমরা তো এগুলো জানি আগে থেকেই। এরপরে আমাদের কি আছে, এই যে ধাতুর অক্সাইড কি, আমি তোকে এই যে যখন এমসিকিউ সলভ করাচ্ছিলাম এই ক্লাসের ফার্স্ট পেজেই, ধাতুর অক্সাইড মানে হচ্ছে আমরা জানি ক্ষারক। এটা কিন্তু ক্ষার হবে না, কারণ ক্ষার হওয়ার শর্ত হচ্ছে হাইড্রোক্সাইড থাকতে হবে। সো ধাতুর অক্সাইড মানে ক্ষারক, যেমন আমাদের সোডিয়াম অক্সাইড হইতে পারে, পটাশিয়াম অক্সাইড হইতে পারে, ম্যাগনেসিয়াম অক্সাইড। সো ম্যাগনেসিয়াম অক্সাইড কি হবে, এমজিও, কারণ এদের দুইজনের যোজনী 2। তারপরে ক্যালসিয়াম অক্সাইড হইতে পারে সেম। তাহলে আমাদের তাহলে এই তাহলে ক্ষারকের সাথে অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হবে, সেম ভাবে তো লবণ, লবণ এবং পানি উৎপন্নই হবে। সো এই বিক্রিয়াতেও আমাদের লবণ পানি উৎপন্ন হবে। সো এই বিক্রিয়াতেও আমাদের লবণ পানি উৎপন্ন হবে, এটা আমরা আগে থেকেই জানি, লবণ পানি উৎপন্ন হবে। তাহলে আমাদের এখানে স্পেশালি কি মনে রাখা লাগতেছে, ধাতুর সাথে বিক্রিয়া অ্যাসিডের
লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তারপরে কার্বনেটের সাথে বিক্রিয়া লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং বাইকার্বনেটের সাথে বিক্রিয়ায় সেইম লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। সো এই তিনটা তো মনে রাখা খুব বেশি কঠিন না। আর অ্যাসিডের সরি এবং এই যে এই ধাতুর হাইড্রোক্সাইড এবং অক্সাইড দুইটাই তো ক্ষার এবং ক্ষারক। সো এদের সাথে বিক্রিয়ায় তো লবণ পানি উৎপন্ন হবে, এটা তো আমরা এমনিতেই জানি। কে তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? আহ এইখানে আমরা লিখতে পারবো যে এই যে ক্যালসিয়াম অক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া যদি আমরা দেই, তাহলে আমাদের এখানে লবণ কি হবে? লবণ হবে আমাদের ক্যালসিয়াম সালফেট আর পানি। আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইড যে একটা ক্ষারক এইটা তো আগে জানতে হবে। সালফিউরিক অ্যাসিড যে একটা অ্যাসিড এটা তো আমরা জানি। সো ক্যালসিয়াম অক্সাইড যে একটা ক্ষারক এটা আমাদের জানতে হবে, কারণ এটা একটা ধাতুর অক্সাইড। ওকে। আবার তোর বইতে যেটা আছে যে ক্যালসিয়াম অক্সাইডের সাথে HCl এর বিক্রিয়া ইজি, তাহলে এখানে হবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি। সো এইখানে যেহেতু ক্যালসিয়াম ক্লোরাইড Cl2, তাহলে এখানে 2 দিয়ে দেব। এবং আমাদের এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার গ্রুপের বাইরেও আমাদের আরো কিছু এই যে যেমন আমাদের ফেরাস অক্সাইড অথবা ফেরিক অক্সাইড অথবা আমাদের কপার, এটা হচ্ছে কিউপ্রাস অক্সাইড। সো সো এগুলাও কিন্তু আমাদের এই যে আয়রন, তারপর কপার, এরাও কিন্তু আমাদের এক প্রকারের ধাতু, কিন্তু এগুলা গ্রুপ 1 এবং 2 এর বাইরে। তারপরেও এগুলা একটু মনে রাখা লাগবে যে এগুলো আমাদের ধাতু হবে। তাহলে আমাদের এই যে এইটার সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া আমাদের কি হবে? এইখানে আমাদের কপারের যোজনী কত বলতো? 2, কারণ অক্সিজেনের যোজনী -2 হলে এর যোজনী +2 হইতে হবে। তাহলে এইখানে আমাদের কি হবে? এই যে কপার সালফেট, কারণ সালফেটের যোজনী 2, এইখানে কপারের যোজনীও 2 এবং পানি। ওকে। আহ এরপরে আমাদের ক্যালসিয়াম অক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেওয়া, এটা তো আমরা এমনিতেই পারবো। সো ক্যালসিয়াম অক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। সো এটা কি হবে? আমাদের ক্যালসিয়াম নাইট্রেটের যোজনী কত? নাইট্রেটের যোজনী যেহেতু 2, সো সরি 1, আর ক্যালসিয়ামের যোজনী 2, সে তো এরকম হবে। সো এটা আমাদের এরকম হবে, এটা আমরা জানি। সো এই যে আমাদের গ্রুপ 1 এবং 2 এর বাইরেও যে কপার এবং আয়রন আছে, এগুলো একটু মনে রাখবি, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এখন এই বিক্রিয়াগুলো সবকিছু কিন্তু মনে রাখা লাগবে। বাস। অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা আমাদের এইখানে, তাহলে অ্যাসিডের ধর্মে পানি আমাদের কিভাবে এখানে প্রভাব রাখে? আচ্ছা, আমরা যে একটু আগে পড়লাম যে লঘু অ্যাসিড, আচ্ছা লঘু অ্যাসিড শব্দটা কি? লঘু অ্যাসিড হচ্ছে যদি আমরা পানির মধ্যে যদি অ্যাসিড যোগ করি, তাহলে লঘু অ্যাসিড হচ্ছে আমাদের। তো লঘু অ্যাসিড হচ্ছে আমরা যদি পানির মধ্যে যদি অ্যাসিড যোগ করি, সো পানির মধ্যে অ্যাসিড যোগ করলে আমরা সেটাকে বলি লঘু অ্যাসিড, পানির মধ্যে অ্যাসিড যোগ করলে। সো এইখানে পানির পরিমাণ একটু তুলনামূলক বেশি থাকে। সো এখানে পানি একটু বেশি থাকবে আর কি। সো এখানে আমাদের পানি একটু বেশি থাকবে, এটাকে লঘু বলা হয়। সো লঘুকে আমার সাধারণ ভাষায় কি বলবো? ওই যে আমাদের গ্রামের ভাষায় যেটাকে মানে ধর যে পানি পানি বেশি হয়ে গেলে আমরা এটাকে কি বলি? ঘোল ঘোলা বলি না কি বলি? আচ্ছা যাই হোক। তো এইটাকে এই যে মানে যদি এইরকম হয় আর কি, তখন আমরা সেটাকে বলবো যে লঘু অ্যাসিড। আচ্ছা। তো এখন যে আমাদের যেগুলো অ্যাসিড আছে, ধর যে আমাদের এখানে শুধুমাত্র সালফিউরিক অ্যাসিড রাখা আছে। তো সালফিউরিক অ্যাসিডের ধর এখানে শুধুমাত্র সালফিউরিক অ্যাসিড রাখা আছে। তুই যদি এখানে লিটমাস পেপারকে নিয়ে আসিস, তাহলে এখানে লিটমাস পেপারের কোনো চেঞ্জ হবে না, কারণ অ্যাসিড আমাদের যে নীল লিটমাসকে লাল করে, এখানে লিটমাস পেপারের কোনো চেঞ্জ হবে না, কারণ এইটা আমাদের শুষ্ক অবস্থায় আছে। তো শুষ্ক অবস্থায় কোনো অ্যাসিড তার ধর্ম প্রদর্শন করে না। এই জিনিসটা মাথায় রাখবি যে শুষ্ক অবস্থায় কোনো অ্যাসিড তার ধর্ম প্রদর্শন করে না। তো এটা শুষ্ক অবস্থায় আছে, শুষ্ক অবস্থায় কোনো অ্যাসিড তার ধর্ম প্রদর্শন করবে না। আমরা যদি এখন এইটাকে যদি পানির সাথে যদি আমরা
মিশাই, তাহলে পানির সাথে মিশালে আমাদের জলীয় দ্রবণ সৃষ্টি হয়। এটা আগের ক্লাসে আমরা দেখছি যে পানির সাথে মিশালে এটাকে একুয়াস সলিউশন বা জলীয় দ্রবণের এইখানে সৃষ্টি হবে। সো পানির সাথে মিশালে এইখানে আমাদের জলীয় দ্রবণ যে সৃষ্টি হবে, সো জলীয় দ্রবণে অ্যাসিড আমাদের দুই ভাবে কিন্তু ভেঙে, সরি, আমাদের দুইটা আয়নে কিন্তু ভেঙে যাবে। তো এইটা আমাদের কি হবে, একটা হচ্ছে অ্যানায়নে ভাঙবে, আরেকটা হচ্ছে আরেকটা ভাঙবে আমাদের ক্যাটায়নে। সো একটা প্লাস একটা মাইনাস, তাহলে এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড যেহেতু শক্তিশালী অ্যাসিড, এর বিয়োজন আমাদের একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটা আমরা জানি। তাহলে এখানে হবে 2 হাইড্রোজেন প্লাস, আর এখানে হবে আমাদের সালফেট 2 মাইনাস। আচ্ছা, এখন আমাদের এখানে পানিতে বিয়োজিত করলে আমাদের কি হবে? পানিতে বিয়োজিত করলে আমাদের যেটা হবে যে পানিতে বিয়োজিত করলে আমাদের হাইড্রোজেন আয়নটা বের হয়ে আসবে, মানে হাইড্রোজেন আয়নটা সে ত্যাগ করবে অ্যাসিডটা, বা জলীয় দ্রবণে আমাদের হাইড্রোজেন আয়ন আসবে। এই যে আমাদের হাইড্রোজেন আয়ন যে বের হয়ে আসলো, হাইড্রোজেন আয়নই মূলত এসিড ধর্ম প্রকাশ করে। এই জিনিসটা মাথায় রাখবে যে হাইড্রোজেন আয়নই এসিড ধর্ম প্রকাশ করে। সো সে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন আয়ন দান করতে পারবে না, বা তার কাছে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন আয়ন সে বিয়োজিত করতে পারবে না, সে ততক্ষণ পর্যন্ত এসিড ধর্ম প্রকাশ করতে পারবে না। সো যখন শুষ্ক অবস্থায় থাকে তখন কিন্তু সে বিয়োজিত অবস্থায় থাকে না, তখন কিন্তু একসাথে থাকে, তখন হাইড্রোজেন আয়ন কিন্তু আলাদা থাকে না। সো ওই কারণে সে তখন এসিড ধর্মটা প্রকাশ করতে পারে না। কিন্তু যখন পানিতে বিয়োজিত হয় তখন তার কাছে হাইড্রোজেন আয়ন থাকে বিয়োজিত অবস্থায়, তখনই মূলত এসিড ধর্ম প্রকাশ করে। এবং এখন তুই যদি এর কাছে নীল লিটমাস নিয়ে আসিস, সেইটা লাল হয়ে যাবে। এখন তুই যদি এর কাছে নীল লিটমাস নিয়ে আসিস, সেইটা আমাদের এইখানে লাল হয়ে যাবে। এটা আশা করি বুঝছিস যে আমাদের এই যে আমাদের বইয়ে একটা লাইন আছে, দেখবি যে জলীয় দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়ন অম্ল ধর্ম প্রকাশ করে বা এসিড ধর্ম প্রকাশ করে। সো আমাদের মূলত হাইড্রোজেন আয়নই মূলত কোনো একটা অ্যাসিডের এসিড ধর্ম প্রকাশ করে। ওকে, আমরা তো এটা জানলাম। আচ্ছা, এখন দেখ তাহলে আমাদের এইখানে আংশিক বিয়োজিত হবার অর্থ, এই যে আমাদের যেগুলো দুর্বল অ্যাসিড আছে সেগুলো তো জলীয় দ্রবণে আংশিক পরিমাণে বিয়োজিত হয়, আমরা এটা জানি। সো জলীয় দ্রবণগুলা, সরি, যে আমাদের যেগুলো দুর্বল অ্যাসিড আছে সেগুলো যে জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, সো এইটা এইটা মানে কি? এইটা মানে হচ্ছে যে যারা, ধর আমাদের এখানে কার্বনিক অ্যাসিড, এইখানে আমাদের কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, এইখানে আমাদের কার্বনিক অ্যাসিডের 100টা অণু আছে। সো এইখানে আমাদের কার্বনিক অ্যাসিডের 100টা অণু আছে। সো এই যে তুই একটা, এই যে টেস্ট টিউবে বা একটা জারে এখানে কার্বনিক অ্যাসিডের 100টা অণু যোগ করলি, যোগ করার পর তুই এখানে যদি পানি যোগ করিস, তখন আমাদের কি হবে? তখন কার্বনিক অ্যাসিডের আমাদের জলীয় দ্রবণ সৃষ্টি হবে, তাই না? সো এইখানে কার্বনিক অ্যাসিড যোগ করার পর আমাদের কি হবে? কার্বনিক অ্যাসিডের জলীয় দ্রবণ সৃষ্টি হবে। আচ্ছা, তো অ্যাসিড জলীয় দ্রবণে পরিণত হলে আমাদের কি হয়? অ্যাসিড জলীয় দ্রবণে পরিণত করলে আমাদের সেইটা বিয়োজিত হয়ে যায়। সো এখানে যেহেতু কার্বনিক অ্যাসিডকে দুর্বল অ্যাসিড আমরা আগে থেকেই জানি, সো এটা আমাদের এই যে উভমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা লাগবে। সো এইখানে আমরা যে 100টা অণু যে পানির মধ্যে ছেড়ে দিলাম, যেহেতু এটা দুর্বল অ্যাসিড, এটা সর্বোচ্চ এই যে 2 থেকে 3টা অণু ভেঙে যাবে। সো আমাদের 2 থেকে 3টা অণু বিয়োজিত হবে, এবং আমাদের ম্যাক্সিমামই এই যে প্রায় 97-98টা আমাদের অবিয়োজিত অবস্থায় থাকবে, মানে তারা ভাঙবে না। সো এটা হচ্ছে আমাদের মূলত দুর্বল অ্যাসিডের বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, কিন্তু এই যে আমাদের যে HCl আছে বা সালফিউরিক অ্যাসিড আছে, তারা কিন্তু পুরোপুরি ভেঙে যায়। তুই যদি 100টা অণু দিস, তার 100টা অণুই ওইখানে ভেঙে যাবে আমাদের সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে, বা যেগুলো শক্তিশালী অ্যাসিড আছে অন্যান্য গুলা।
বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড বর্ণহীন তরল পদার্থ, এতে যৌগ দুটি আণবিক অবস্থায় থাকে, আয়নিত নয় বলে, হাইড্রোজেন আয়ন উপস্থিত নয় বলে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না। আচ্ছা দ্বারা এইখানে এইখানে তোর বইয়ের পেজটা কি নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, এই যে এইখানে দেখ। হ্যাঁ, এখন তোর এটা বইয়েরই পেজ। এই যে আমি তো একটু আগে এই যেটা বললাম যে আংশিক বিয়োজিত হবার অর্থ হলো যতটি অণু দ্রবণে যোগ করা হলো তার মধ্যে অল্প কিছু পরিমাণ ভেঙে যায় এবং বাকিগুলো আমাদের বিয়োজিত হয় না বা অবিয়োজিত অবস্থায় থাকে। যেমন আমাদের সাইট্রিক অ্যাসিড, আহ পানি, হাইড্রোজেন আয়ন, এবং এটা সাইট্রেট আয়ন। সো এটা সাইট্রেট আয়ন কি আমাদের জানা লাগবে না। জলীয় দ্রবণে হাইড্রোজেন ক্লোরাইড সম্পূর্ণরূপে আয়নিত হয় বা বিয়োজিত হয়, কারণ আমরা জানি যে HCl একটা শক্তিশালী অ্যাসিড, সো এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হবে এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। যেমন HCl প্লাস পানি কি হবে, HCl এর একুয়াস সলিউশন বা AQ, এইটা আমাদের ভেঙে যাবে। শক্তিশালী অ্যাসিড একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়েছে, হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন। ওকে, তোমরা তো এগুলো জানি। বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড, দেখ এই লাইনগুলো মনে রাখবি যে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড বর্ণহীন তরল পদার্থ, এতে যৌগ দুটি আণবিক অবস্থায় থাকে, আয়নিত নয় বলে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন উপস্থিত নয় বলে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড অ্যাসিডের ধর্ম প্রদর্শন করবে না। আচ্ছা, সো এইখানে যখন সালফিউরিক অ্যাসিড, মানে একটা পাত্রে যখন শুধুমাত্র সালফিউরিক অ্যাসিড এবং শুধুমাত্র নাইট্রিক অ্যাসিড থাকবে, মানে পানি যোগ না করা অবস্থায়, মানে পানি যোগ করার আগে, তখন কিন্তু এরা এই অবস্থাতেই থাকে। এই যে একটু আগেই তো বললাম যে পানি যোগ না করলে এরা হাইড্রোজেন আয়ন কিন্তু দান করবে না। হাইড্রোজেন আয়নই কিন্তু আমাদের অ্যাসিডের ধর্মটা প্রকাশ করে। যেহেতু হাইড্রোজেন আয়ন নাই, সেহেতু এরা তো অ্যাসিডের ধর্ম প্রদর্শন করবে না, এরা তো অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে না। তেমনি বিদ্যুৎও পরিবহন করবে না। সো আমাদের অ্যাসিডের কিন্তু একটা ধর্ম আছে, অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করে। সো আমাদের অ্যাসিডের একটা ধর্ম আছে, যে এটা 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 মাথায় রাখবে যে অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করে। সো কিভাবে বিদ্যুৎ পরিবহন করে এগুলা আমাদের SSC সিলেবাসে নাই সম্ভবত, এটা আমাদের জানা লাগবে না। তুই খালি জেনে রাখবি যে অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করে কোন অবস্থায়, আমাদের জলীয় দ্রবণে, যে জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করবে, কারণ তখন হাইড্রোজেন আয়ন দান করতে পারে এবং এর মাধ্যমে সে কিছু বিদ্যুৎ পরিবহন করে। সে এত কিছু জানা লাগবে না, জাস্ট জেনে রাখবি যে জলীয় দ্রবণে যখন আমরা একটা অ্যাসিডকে দ্রবীভূত করব, সে বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু এই যে বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড, মানে পানি মিশানোর আগে তার হাইড্রোজেন আয়নও থাকবে না, অ্যাসিড ধর্ম থাকবে না, বিদ্যুৎও পরিবহন করবে না। এইটা মাথায় রাখবি। কিন্তু বিশুদ্ধ অ্যাসিড আমাদের কি হবে, বিদ্যুৎ পরিবহন করে না। এইটা ভালোভাবে মাথায় রাখতে হবে যে বিশুদ্ধ অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করে না। আমাদের এগুলা আমাদের কখন বিদ্যুৎ পরিবহন করে, যখন জলীয় দ্রবণে আমরা দ্রবীভূত করব। এই যে আমরা একটু আগেই তো পড়লাম, এই অ্যাসিড গুলোকে শুধু পানিতে আমরা যখন দ্রবীভূত করব, তখন এরা কেবলমাত্র জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। হাইড্রোজেন আয়ন উৎপন্ন করা মানে অ্যাসিডের ধর্ম প্রদর্শন করা, কারণ আমাদের অ্যাসিডের ধর্ম কে প্রদর্শন করে, হাইড্রোজেন আয়নই প্রদর্শন করে, এবং তখন বিদ্যুৎও পরিবহন করবে। সো এই জিনিসটা ভালোভাবে জানতে হবে। সো সালফিউরিক অ্যাসিডের সাথে পানি যোগ করলে সালফিউরিক অ্যাসিডের একুয়াস সলিউশন, সো এটা ভেঙে আমাদের দুইটা হাইড্রোজেন আয়ন একুয়াস সলিউশন, সালফেট আয়ন একুয়াস সলিউশন, আমরা এগুলো আগে থেকেই জানি। ওকে, এবং নাইট্রিক অ্যাসিড আমাদের যেহেতু শক্তিশালী অ্যাসিড, সো নাইট্রিক অ্যাসিড পানির সাথে যোগ করলে একুয়াস সলিউশন AQ, তারপরে একটা হাইড্রোজেন, একটা নাইট্রেট আয়ন। ওকে, তো যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় তারা দুর্বল অ্যাসিড, আমরা এই সংজ্ঞাটা আগে থেকেই জানি। শক্তিশালী অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়, এটাও আমরা জানি। এখন দেখ, যেটা দুর্বল অ্যাসিড সেটা তো অল্প পরিমাণে বিয়োজিত হয়, মানে 100টার মধ্যে 2-3টা। তাহলে এই দুর্বল অ্যাসিডের, এই যে দেখ দুর্বল অ্যাসিডের জলীয় দ্রবণে
যেহেতু কম বিয়োজিত হয় সেহেতু এখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ তো কম থাকবে স্বাভাবিক। এ- এটা তো এমনিতেই বোঝা যায়। এবং আরে কই গেল, এবং আমাদের যে শক্তিশালী অ্যাসিড যেহেতু আমাদের 100% বা পুরোপুরি বিয়োজিত হয় সেহেতু এখানে হাইড্রোজেন আয়নের পরিমাণও বেশি থাকবে, এটা আমরা জানি। কিন্তু দ্রবণে মানে বিয়োজিত হবার পরে, যেহেতু জলীয় দ্রবণে দুর্বল অ্যাসিড কম বিয়োজিত হয় সেহেতু কম হাইড্রোজেন ছাড়বে, তার মানে এখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ কম থাকবে। আর শক্তিশালী অ্যাসিড যেহেতু আমাদের বেশি পরিমাণে বিয়োজিত হয়, পুরোপুরি বিয়োজিত হয়, সেহেতু এইখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ অনেক বেশি থাকবে। এগুলো আমরা জানলাম। তবে এইখানে আমাদের যে জিনিসটা ভালোভাবে জানতে হবে যে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড বর্ণহীন এবং এরা তরল পদার্থ, এবং এখানে হাইড্রোজেন আয়ন বিশুদ্ধ অবস্থায়, এদের মধ্যে কোনো হাইড্রোজেন আয়ন মানে বিয়োজিত অবস্থায় থাকে না, জন্য এরা অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে না। অ্যাসিডের ধর্ম প্রদর্শন না করলে বিদ্যুৎও পরিবহন করবে না। যখনই এদেরকে পানিতে দ্রবীভূত করা হয় বা জলীয় দ্রবণে পরিণত করা হয় তখন এরা হাইড্রোজেন আয়ন দিবে। হাইড্রোজেন আয়ন দেয়া মানে অ্যাসিডের ধর্ম প্রকাশ করা, তখন বিদ্যুৎও পরিবহন করবে। ওকে, এগুলা হয়ে গেল। আচ্ছা, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ি। এই ক্লাসটা এখানে অফ করে দেই।